আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। ইরান ইসরায়েলের চলমান সংঘাত না থামালে এমন আগুন জ্বলবে যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এমনটাই বলেন তিনি। এরপরই তিনি আরও বলেন, ইরান বারবার বলে আসছে তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। ফলে দুপক্ষকে আলোচনায় বসে যুদ্ধ অবসানের আহ্বান জানান তিনি। এরপরই ইসরায়েলকে থামাতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাওয়ানি। চলমান এই হামলায় ইসরায়েল আইনের চরম লঙ্ঘন করেছে বলেও মন্তব্য করেন তিনি। বিপরীতে ইরানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে ইসরায়েলও। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য ইসরায়েল অনুতপ্ত নয় বলে জানান দেশটির রাষ্ট্রদূত ড্যানি ডেনন। হাসপাতালে হামলার জবাবে এবার ইসরায়েল জুড়ে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। এতে আহত হয়েছেন অন্তত 17 জন। এরই জেরে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এর আগে জেনেভায় পারমাণবিক ইস্যুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরে নতুন করে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইরান। এ সময় সাইরেন বেজে ওঠে ইসরায়েল জুড়ে। শুক্রবার ইসরায়েলের রাজধানী তেল আবিব ও হাইফা বন্দর সহ একাধিক স্থানে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এছাড়া তেহরানের টার্গেট দক্ষিণ ইসরায়েলের বৃহত্তম শহর বিরশেবা। সেখানকার বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন অনেকে। হামলা হয়েছে টেক পার্ক ও মাইক্রোসফটের একটি কার্যালয়ের সামনেও। এর আগে তেহরানের আরও একটি হাসপাতালে বোমাবর্ষণ করে ইসরায়েল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালটির পুরো চিকিৎসা সেবা সহ বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স। একে ইসরায়েলের কাপুরুষোচিত হামলা আখ্যা দিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সাথে তেহরানের গিশা এলাকায় আবাসিক একটি ভবনে ড্রোন হামলা করে নেতানিয়াহু বাহিনী। এতে দেশটির এক পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার দাবি করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে ইরানের শাসন ব্যবস্থার প্রতীক হিসেবে চিহ্নিত লক্ষ্যবস্তুগুলোয় হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এর আগে ইরানের 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালায় তেল আবিব। ওই 3টি কেন্দ্র থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঠিক আগ মুহূর্তে হামলা চালানো হয় বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। এ হামলায় ওই কেন্দ্রে থাকা এক কমান্ডার নিহত হয়েছেন বলেও দাবি আইডিএফের। এদিকে ইরানের ওপর ইসরায়েলের হামলা একটি জঘন্যমূলক কাজ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। পরমাণু ইস্যু ও ইসরায়েলের সঙ্গে সংঘাত ঠেকাতে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জেনেভায় বৈঠকে একথা বলেন তিনি। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। অষ্টম দিনে গড়ালো ইসরায়েল ইরান সংঘাত। ইসরায়েল ইরান সংঘাতের জেরে গেল 8 দিনে ঘরছাড়া 8,000-এরও বেশি ইসরায়েলি। ইসরায়েলের সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরোনোত এর বরাতে এ তথ্য দিয়েছে আল জাজিরা। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে আরও কয়েক সপ্তাহ সময় নিতে চাওয়ায় হতাশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাড়ছে ইসরায়েল ইরান যুদ্ধের উত্তাপ। পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে দুদেশই। ইসরায়েলের হামলার জবাবে তেল আবিব, হাইফা, জেরুজালেম সহ আশেপাশের এলাকায় হামলা অব্যাহত রেখেছে ইরান। বিশ্বের কথিত সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও ইরানের বিমান হামলার কাছে অসহায় হয়ে পড়ছে ইসরায়েল। ইরানের হামলায় গৃহহীন 8,000-এর বেশি ইসরায়েলি। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে আরও কয়েক সপ্তাহ সময় নিতে চাওয়ায় গভীরভাবে হতাশ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরানের গণমাধ্যমে বিশ্লেষকরা আরও বলছেন, ট্রাম্পের এ সিদ্ধান্ত নেতানিয়াহুর আকাঙ্ক্ষায় বড় ধাক্কা। বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রকে ঠেলে দিতে চায় নেতানিয়াহু। এই ইস্যুতে ট্রাম্পের কোনো সুস্পষ্ট লক্ষ্য নেই। অন্যদিকে ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তারা হোয়াইট হাউসের সামনে মাথা নত করবে না। এছাড়া ইসরায়েল হামলা বন্ধ না করলে আরও কঠোর আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন সর্বোচ্চ নেতা খামেনি। এদিকে শুক্রবার ইসরায়েলি হামলা ও মার্কিন হুমকির বিরুদ্ধে তেহরানে হাজার হাজার মানুষ মিছিল করেছে। বিক্ষোভ হয়েছে উত্তর পশ্চিম ইরানের তাবরিজ এবং দক্ষিণে সিরাজ শহরেও। এদিকে গেল সপ্তাহে ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধান কাজেমি নিহত হওয়ার পর আইআরজিসির গোয়েন্দা শাখার নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামি।
বৃহস্পতিবার এই নিয়োগ দেওয়া হয় বলে জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। খসড়া গঠনতন্ত্র অনুমোদন দিল গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গঠনতন্ত্র অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ দুবার সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন। এছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করবে দলটি। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে ষষ্ঠ সাধারণ সভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব আক্তার হোসেন, আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা। সাধারণ সভায় দলের খসড়া গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়। খসড়া গঠনতন্ত্রে পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন। তবে এক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন। দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা পলিটিক্যাল কাউন্সিলে নির্বাচিত ব্যক্তিরা 2000 থেকে 2500 সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হবেন। জাতীয় নাগরিক পার্টি এমন একটি সাংগঠনিক কাঠামো উপস্থাপন করতে চায় যার মধ্য দিয়ে কোনো একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ দুইবার সভাপতি, সর্বোচ্চ দুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারবেন। গঠনতন্ত্রে বলা হয়েছে, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী দায়িত্বে থাকবে পলিটিক্যাল কাউন্সিল। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে 15 সদস্যের এই কাউন্সিলের সদস্য হবেন। এছাড়া তাদের আরও 2 জন মনোনীত সদস্য থাকবে, আর বাকি 11 জনকে নির্বাচিত করা হবে। নির্বাচিতদের মধ্যে অন্তত 3 জন নারী সদস্য থাকবেন। 11 সদস্যের নির্বাচিত রাজনৈতিক পরিষদে ন্যূনতম 3 জন নারী সদস্য অন্তর্ভুক্ত থাকবেন। এছাড়া কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে 3 বছর। মেয়াদের সবশেষ 90 দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল আয়োজন করার কথা রয়েছে খসড়া গঠনতন্ত্রে। খসড়া গঠনতন্ত্র অনুমোদন শেষে জানানো হয়, রবিবার ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি। নিবন্ধনের জন্য যেই শর্তগুলো একটা রাজনৈতিক দল হিসেবে পূরণ করা প্রয়োজন, আমরা সেগুলো পূরণ করেই সেখানে যাব। আমরা আগামী রবিবার নির্ধারিত সময়ের পূর্বেই সেখানে যাব। নারী সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় করার মিথ্যাচার করা হচ্ছে বলে এ সময় অভিযোগ করা হয়। আমাদের নারী সদস্যদেরকে এভাবে সোশ্যাল মিডিয়া, অনলাইনে মিথ্যা তথ্যের উপরে, মন গড়া তথ্যের উপরে এভাবে তাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ যে মন্তব্য করা হয়েছে, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত আজকে গৃহীত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে জুলাই মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে এনসিপি। যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। গাজীপুর জেলা ও মহানগরের এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির জেলা সমন্বয় সভার অনুষ্ঠানে নিজেদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি করেছেন দলের নেতাকর্মীরা। বিকেলে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন খাইলকুর বাদশাহ মিয়া উচ্চ বিদ্যালয়ের কক্ষে এ ঘটনা ঘটে। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিজেদের সমস্যার কারণে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বিষয়টি নিজেরাই সমাধান করে নিয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ফ্যাসিবাদী শক্তি গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে আরও বলেন, এখন সময় এসেছে দেশকে নতুন করে গড়ে তোলার। পাবনায় আরেক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসনে নানাভাবে ষড়যন্ত্র করছে ভারত। ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি মহাসচিব বলেন, গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশ বিনির্মাণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে দেশটা আমার, এটা অন্য কারো নয়। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। তো এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। পাবনার চাটমোহরে এক বিএনপি নেতাকে দেখতে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযোগ করেন, ভারতীয় নীতি নির্ধারকেরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে নানা ষড়যন্ত্র করছে।
বাংলাদেশের যে রাজনৈতিক দলটি 16 বছর মানুষের উপর নিপীড়ন করেছে, জনগণের টাকা লুট করে সে টাকা পাচার করেছে, তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে ভারতীয় নীতি নির্ধারকরা তারা নানা প্রচেষ্টা চালাচ্ছে। বিকেলে রাজধানীর কাঁটাবনে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসিন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পোস্টার বাতিল ও আরপিও সংশোধনের বিষয়ে সব দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ইসি, এমন প্রত্যাশার কথা বলেন তিনি। আরপিও থেকে শুরু করে নির্বাচনের কর্মকাণ্ড যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে অতিরিক্ত ব্যয় না হয়, যাতে যতগণের অংশগ্রহণ থাকতে পারে, এগুলোর জন্য যা যা প্রয়োজন আগামী দিনে আমি নিশ্চিত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে নিয়ে ঐকমত্যের সরকার গঠন করা হবে। যে ফ্যাসিজম তৈরি করেছিল এক ব্যক্তির শাসন, একদলীয় শাসন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচনের কথা বললে যারা মান অভিমান করে তাদের নির্বাচনী মাঠে এসে পরীক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বিকেলে নোয়াখালীতে দলের সমাবেশে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি পদবীর কথা চিন্তা না করে যোগ্য প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ জানান। কিন্তু কিছু কিছু লোক গুসা করেছে, কিছু কিছু লোকের মন খারাপ, কিছু কিছু লোক বলে আমরা মিটিং থেকে বেরিয়ে আসলাম। গুসা করেন না, নির্বাচনের মাঠে আসেন, পরীক্ষা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রস্টার। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, AZM জাহিদ হোসেন ও চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বাড়ার খবর অর্থনীতির জন্য শঙ্কার। তবে এটি অর্থ পাচারের প্রকৃত চিত্র নয় বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। তাদের মতে একটি প্রযুক্তি নির্ভর আর্থিক লেনদেন ব্যবস্থা না থাকায় প্রতিনিয়তই বড় অঙ্কের টাকা পাচার হচ্ছে। পাচার ঠেকাতে সরকারকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্য বলছে 2023 সালে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশি হিসেবধারীদের আমানত ছিল 1,77,00,000 সুইস ফ্রাঁ, যা 2024-এ বেড়ে হয়েছে 58,95,00,000। এ ঘটনায় শঙ্কা প্রকাশ করছেন অর্থনীতি বিশ্লেষকরা। এটা কিন্তু শুধুমাত্র ব্যক্তির টাকা না, ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে যে ডিপোজিট, এটা একটা। দ্বিতীয়ত আছে সুইস ব্যাংকগুলো থেকে বাংলাদেশের ব্যাংকগুলো কত টাকা পাবে। থার্ড হলো ক্যাপিটাল মার্কেটে যে বিনিয়োগ হয়েছে সেটাও আছে। কেন সেই টাকা কিভাবে ওখানে গেল ব্যক্তির নামে, সেটা তো নিশ্চিতভাবে অনুসন্ধান বা তদন্ত করাই যায়। কারণ তবে আমানত বৃদ্ধির এ তথ্য অর্থ পাচারের প্রকৃত চিত্র দেয় না বলেও মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে সরকারের উচিত সুইস ব্যাংকের এ তথ্যকে আমলে নিয়ে দেশটির কাছে আরো বিস্তারিত তথ্য নিয়ে পাচারকারীদের চিহ্নিত করা। বাংলাদেশি পরিচয় প্রচুর লোক আছেন যাদের ডিপোজিটের তথ্য এখানে বলা নেই, হয়তো অন্য দেশে আইডেন্টিটি নিয়ে ওখানে ব্যবহার করা হচ্ছে। আমার ধারণা যে এই সরকার আসবার পরেও টাকা পাচার বন্ধ হয়নি এবং উল্লেখযোগ্য মাত্রায় সেটি এখনো হয়তো অব্যাহত রয়েছে। তার একটা বড় কারণ হলো আমাদের এই লেনদেনগুলোকে ট্রেস করার, ট্র্যাক করার কোনো উপযুক্ত ডিজিটালাইজেশন ইন্টিগ্রেটেড আর্থিক কাঠামো নেই। এরকম একটি কাঠামো ছাড়া কিন্তু আপনি এই অপরাধকে বন্ধ করতে পারবেন না। সুইস ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায় নির্বাচনের বছরগুলোতে সুইজারল্যান্ডে বাংলাদেশি হিসেবধারীদের আমানত বাড়ে। তবে এর ব্যতিক্রম আছে। 2021 সালে আমানত দাঁড়ায় 87,11,00,000 ফ্রাঁ। দুর্ভাগ্যজনকভাবে কিন্তু আমরা এখন এই সরকারের সময় এসে আমরা অনেকগুলো শুনছি যে তারা অনেক ধরনের আর্থিক লেনদেন ধরছেন, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যে অনিয়মগুলো হচ্ছে এইগুলো ধরার ব্যাপারে কতটা তারা শক্তিশালী ভূমিকা রাখছেন সেটি নিয়ে কিন্তু এখনো আমরা খুব উল্লেখযোগ্য অগ্রগতি দেখছি না। এ অবস্থায় সুইস ব্যাংকের তথ্যকে আমলে নিয়ে আরো গভীরভাবে পর্যালোচনার তাগিদ বিশ্লেষকদের। মানে এটা একটা অ্যালার্ম। তার মানে আমাদের এখানে বিশ্লেষণে যেতে হবে এবং সেই বিশ্লেষণে যেতে যে ডিটেইল ইনফরমেশন দরকার, বাংলাদেশের কর্তৃপক্ষ যেমন সেন্ট্রাল ব্যাংক তারা যদি সুইস কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করে সেই ডিটেইলগুলো দিবে। অর্থ পাচার ঠেকাতে যত দ্রুত সম্ভব একটি প্রযুক্তি নির্ভর জবাবদিহিমূলক আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।
মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসানকে সভাপতি ও মেজর মোহাম্মদ রাজিবুল হাসানকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যদের আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল বাংলাদেশ রিপাবলিক পার্টি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন এই দলটির নেতারা বলেন, সংস্কারকে কম গুরুত্ব দিয়ে নির্বাচন আয়োজনের জন্য ছাত্র জনতা জুলাই অভ্যুত্থানে অংশ নেয়নি। তাই প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করার আগে কোনো দলের কাছে মাথা নত করে নির্বাচনের পথে না যাওয়ার আহ্বান জানান তারা। বলেন, ৪৭, ৭১ ও ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করবে বাংলাদেশ রিপাবলিক পার্টি। বাংলাদেশ রিপাবলিক পার্টি ক্ষমতার রাজনীতি নয়, ভোটের রাজনীতি নয়, আমরা জনগণের রাজনীতি করতে এসেছি। আমরা বাংলাদেশপন্থী হতে চাই। আমরা কোনো দিল্লিপন্থী না, পিন্ডিপন্থী না, নিউ ইয়র্কপন্থী না। ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নাটোরে ৪ জন সহ ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জন ও দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। রাতে ময়মনসিংহের ফুলপুর কুরিয়ার ব্রিজের কাছে মহেন্দ্রকে ধাক্কা দেয় একটি বাস। নিহত হন ৬ জন, আহত হন ২ পরিবহনের আরও অন্তত ৭ জন। এ সময় বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এর আগে বিকেলে তারাকান্দায় অ্যাম্বুলেন্স ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হন, আহত হন আরও ৩ জন। উপজেলার কোদালথর বাজার সংলগ্ন হিমালয় ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। এদিকে নাটোরের বনবেল ঘড়িয়া বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ২ জন নিহত ও ৪ জন আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও ২ জনের মৃত্যু হয়। এছাড়া লালমনিরহাট, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, জামালপুর ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। দিনাজপুরের চিরির বন্দর রেল স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে ২ জনের মৃত্যু হয়। টানা বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলের পানিতে ফেনীর ফুলগাজীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত ৪টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মুহুরী ও সিলোনিয়া নদীর ২টি স্থানে ভাঙন দেখা দেয়। স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই আবারও বাঁধ ভাঙনের পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয় বাসিন্দারা। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বুধবার রাতে পানি ঢুকে ফেনীর ফুলগাজী উপজেলায়। প্লাবিত হয় উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বণিকপাড়া, বসন্তপুর, জগৎপুর ও মণিপুর এলাকা। স্থানীয়রা জানিয়েছেন, সদর ইউনিয়নের বণিকপাড়ায় মুহুরী নদীর বাঁধের একটি স্থানে ও গোসাইপুর এলাকায় সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশ ভেঙে যায়। এছাড়া ফুলগাজী তরকারি বাজারের কাছ দিয়ে মুহুরী নদীর পানি ঢুকে প্লাবিত হয় বাজারের একটি অংশ। রাস্তা ভেঙে ফেলছে, আমাদের বাড়িঘর পানি উঠে গেছে। আমরা এখন খুব কষ্টের মধ্যে আছি। খাওয়া দাওয়া নাই, কোনো দিনের বস্ত্র নাই, কিছু নাই। সারা রাত রাস্তার উপরে আসছিলাম। আমাদের ৪ লক্ষ টাকার মুরগির ফার্ম চলে গেছে, এর সাথে বাড়িও চলে গেছে, বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে। স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই আবারও বাঁধ ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয়রা। গতবার প্রায় ১০২টা জায়গায় বাঁধ ভেঙেছে, কিন্তু দায়সারাভাবে এই বাঁধগুলা বেঁধেছিল পানি উন্নয়ন বোর্ড এবং ঠিকাদারের অবহেলার কারণে আমরা আবারও একই বন্যার শিকার হয়েছে। উজানে ভারী বৃষ্টি হওয়ায় নদীর পানি বাড়ছে, তবে মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচে। ঝুঁকিপূর্ণ বাঁধের নিরাপত্তায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। বাঁধে একটি ভাঙন ব্রিজ হয়ে যায়, এই ব্রিজটা আমরা এখন যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করব। আর এছাড়া এখানে টেকসই বাঁধ নির্মাণের জন্য একটা প্রকল্প ইতিমধ্যে দাখিল করা হয়েছে ৭,৩৪০ কোটি টাকার। বৃষ্টি কমে যাওয়ায় এরই মধ্যে জগৎপুর ও মণিপুর গ্রাম থেকে পানি নেমে গেছে। ডিবিসি নিউজ ডেস্ক। আজ দেশব্যাপী বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও অস্থায়ী দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এখনই আকস্মিক বা উজানের ঢলের বন্যার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। তবে জুলাইয়ের প্রথমে অতিবৃষ্টিতে রয়েছে বন্যার আশঙ্কা। কয়েকদিনের তাপপ্রবাহের পর বৃষ্টিতে স্বস্তি ফিরে পেয়েছে রাজধানীবাসী। থেমে থেমে বৃষ্টিতে কমছে তাপমাত্রা। ঢাকায় আগামী 2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও সিলেট, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে রয়েছে ভারী ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টিপাত তুলনামূলক কিছুটা কম থাকলেও পরে আবার 25 বা 26 তারিখের দিকে আবার একটা উত্তর বঙ্গোপসাগরের লঘুচাপের সম্ভাবনা রয়েছে, যার ফলে
তখন আবার বৃষ্টিপাত বেড়ে যাবে। সমুদ্র বন্দরের 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত সেটা এখনো বলবৎ রয়েছে, আর নদী বন্দরের জন্য কোস্টাল যে অঞ্চলগুলো রয়েছে সেখানে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী কয়েকদিনের বৃষ্টিতে আকস্মিক বন্যার সম্ভাবনা নেই বলে জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র। তবে হালদা, গোমতী, ফেনী, মুহুরী, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। তবে জুলাইয়ে লঘুচাপ ঘনীভূত হলে অতিবৃষ্টিতে বন্যার শঙ্কা রয়েছে। আগামী 10 দিন পর্যন্ত ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা পদ্মা নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে এটি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে এবং আপাতত বন্যা ঝুঁকি লক্ষ্য করা যাচ্ছে না। তবে দেশের আকস্মিক বন্যা প্রবণ অঞ্চল যেমন উত্তরাঞ্চলের তিস্তা নদী অববাহিকা, উত্তর পূর্বাঞ্চলের সোমেশ্বরী, জাদুঘাটা, সারিগুয়াইন ইত্যাদি অববাহিকা, দক্ষিণ পূর্বাঞ্চলে মুহুরী, মাতামুহুরী, সাঙ্গু ইত্যাদি অববাহিকা, এগুলোতে সাধারণত 3 দিন পর্যন্ত পূর্বাভাসটাই সবচেয়ে সঠিক। সিলেট ও ফেনী অঞ্চলে নিম্নাঞ্চল সাময়িক প্লাবিত হলেও নেই গত বছরের মতো মারাত্মক বন্যার শঙ্কা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে অচেতন করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় অভিযুক্তদের ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে শনাক্ত করে আটক করে পুলিশ। প্রক্টোরিয়াল জিজ্ঞাসাবাদে ঘটনার প্রাথমিক সত্যতাও মিলেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের আগে সিলেট নগরীর সুরমা আবাসিক এলাকার একটি মেসে ডেকে নিয়ে ওই ছাত্রীকে অচেতন করে ধর্ষণ করেন অভিযুক্তরা। পরে ধর্ষণের ভিডিও ধারণ করে ভুক্তভোগীকে হুমকি দিয়ে চুপ থাকতে বাধ্য করা হয়। চট্টগ্রামে শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হয়েছে। শুক্রবার রাতে বন্দর নগরীর একটি হোটেলের হলরুমে হয় এ সম্মেলন। শিশুদের সংক্রামক রোগ থেকে রক্ষা করতে সময় মতো টিকাদানের গুরুত্ব তুলে ধরতে দেশ বিদেশের খ্যাতি সম্পন্ন শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশ নেন। সাইনোভিয়া ফার্মাসিউটিক্যালস পিএলসি আয়োজিত এ অনুষ্ঠানে টিকাদান নিয়ে আলোচনা করেন দেশের শীর্ষ শিশু বিশেষজ্ঞরা। তারা জানান, বিশ্বব্যাপী স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, আর এই প্রেক্ষাপটে শিশুদের রোগ প্রতিরোধে কার্যকর ও সময়োপযোগী টিকাদান অত্যন্ত জরুরি। নওগাঁর ধামইরহাট থানায় রক্ষিত ট্রাঙ্ক ভেঙে এইচএসসির প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে। গেল মঙ্গলবার প্রশ্নপত্রের একটি ট্রাঙ্ক ধামইরহাট থানায় আনা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরীক্ষা কমিটির সদস্যরা পরিদর্শনে গেলে বিষয়টি নজরে পড়ে। এর মধ্যে ঘটনার তদন্তে জেলা প্রশাসন 3 সদস্য ও জেলা পুলিশ 3 সদস্যের 2টি তদন্ত কমিটি গঠন করেছে। 3 দিনের মধ্যে কমিটি 2টিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া শনিবার এ বিষয়ে তদন্তে নামবে রাজশাহী শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধি দল। এদিকে দায়িত্ব অবহেলার অভিযোগে ধামইরহাট থানার 1 সাব ইন্সপেক্টর ও 1 কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে দক্ষ করে তুলতে এড মেকার বাংলাদেশ 2025 ইন্টার ইউনিভার্সিটি মার্কেটিং কম্পিটিশন শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর বসুন্ধরা নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রধান পৃষ্ঠপোষক এনসিসি ব্যাংক, সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে পাঠাও এবং স্কিনজেন। কর্মশালার প্রথম রাউন্ডে 30টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় 800 শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরে প্রেস কনফারেন্সের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশকমূলক পরামর্শ দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিনিধিরা। বক্তারা বলেন, এ ধরনের কর্মশালা আগামীতে তরুণ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক্ষেত্রে এনসিসি ব্যাংক তাদের জন্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট হিসেবে কাজ করবে। আমরা যদি সামনের দিনগুলিতে আমাদের ব্যাংকিং কার্যক্রমকে আরও অনেক বেশি আধুনিক করতে চাই, আরও অনেক বেশি কন্টেম্পোরারি করতে চাই, এই তরুণ প্রজন্মই হচ্ছে যে আমাদের ব্যবসার একটা বড় উৎস। এই ক্লাবের অবজেক্টিভ হচ্ছে স্টুডেন্টদেরকে ক্লাসরুমের বাইরেও যে একটা ওয়ার্ল্ড আছে সেটার জন্য প্রিপেয়ার করা। ওয়ার্কশপ থেকে স্টুডেন্টরা শিখতে পারবে তারা কিভাবে তাদের কেসগুলোকে সলভ করবে, তাদের কেসগুলো নিয়ে স্টাডি করবে, সেগুলোতে আগাবে। আজ থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 2 দিনব্যাপী আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন। উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। স্বাস্থ্য প্রযুক্তি ও বায়োটেকনোলজির অগ্রগতিতে এ সম্মেলনকে একটি গুরুত্বপূর্ণ আয়োজন বলে মন্তব্য করেন তিনি। বিভিন্ন সেশনে অংশ নিচ্ছেন দেশ বিদেশের গবেষক, বিজ্ঞানী, নীতি নির্ধারক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। বায়োটেকনোলজি এবং সংশ্লিষ্ট বিষয়ের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে এই সম্মেলনে। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোন আলাপ ফাঁস হওয়ায়
পদত্যাগের চাপে পড়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা। পতনের ঝুঁকির মুখে দেশটির জোট সরকার। বিবিসি জানিয়েছে, সীমান্ত বিরোধ নিয়ে হুন সেনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন পেতংতান। সেই কথোপকথন ফাঁস হওয়ায় জনরোধ ছড়িয়ে পড়লে পেতংতানের পুয়ে থাই পার্টির জোট সরকার থেকে বেরিয়ে যায় দ্বিতীয় বৃহত্তম শরিক দল ভুম জাই থাই পার্টি। ফোনালাপের অডিও ফাঁস হওয়ায় জনগণের মাঝে অসন্তোষ তৈরি হওয়ায় বৃহস্পতিবার এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছেন থাই প্রধানমন্ত্রী। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।